প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমরা আলোচনা করব অনার্স প্রথম বর্ষ ক্যালকুলাস 1 চ্যাপ্টার 5 এর রোলস থিওরিয়াম অধ্যায়টা নিয়ে। তো আজকে আমরা রোলের উপপাদ্য বর্ণনা এবং রোলের উপপাদ্য প্রমাণটা করব। তো রোলের উপপাদ্য বলার আগে আমাদেরকে যে ম্যাক্সিমাম বা মিনিমাম ভ্যালু মানে গরিষ্ঠ মান লঘিষ্ঠ মান জিনিসটা কি সেটা সম্পর্কে কিছুটা জানতে হবে। তো আমরা যদি একটা ফাংশন অঙ্কন করি, এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, আমরা অনেক সময় গরিষ্ঠ মানকে সর্বোচ্চ মান বলে, লঘিষ্ঠ মানকে সবসময় ছোট মান বলি, কিন্তু কথাটা আসলে সবসময় ঠিক না। আমরা যদি এখানে একটা ফাংশন অঙ্কন করি, ধরো এটা একটা ফাংশন অঙ্কন করলাম, ধরো এটা হলো y = f(x) একটা ফাংশন। তো গরিষ্ঠ মান মানে কি? গরিষ্ঠ মান হলো, গরিষ্ঠ মানকে আমরা বিভিন্ন নাম বলতে পারি, অর্থাৎ গরিষ্ঠ মানকে আমরা আপেক্ষিক গরিষ্ঠ মান বা বৃহত্তর মান বা গুরু মান বা সর্বোচ্চ মান বলতে পারি। আর লঘিষ্ঠ মানকে আমরা মূলত ক্ষুদ্রতর মান অর্থাৎ আপেক্ষিক লঘিষ্ঠ মান, লঘু মান, ক্ষুদ্রতম মান বা সর্বনিম্ন মান বলতে পারি। তো কোনো একটা ফাংশনের গরিষ্ঠ মান লঘিষ্ঠ মান আসলে কি? অর্থাৎ কোনো একটা ফাংশনের কোনো একটা রিজন বা কোনো একটা অঞ্চলে যে বিন্দুতে ফাংশনাল ভ্যালু সর্বোচ্চ, সেই বিন্দুতে ওই ফাংশনের গরিষ্ঠ মান বিদ্যমান। অর্থাৎ আমি যদি এটা ফাংশন চিন্তা করি, এই ফাংশনটা এই বিন্দুতে চিন্তা করো, এই বিন্দুটার ভিতরে ফাংশনাল মান কিন্তু ভ্যালু কিন্তু সর্বোচ্চ। অর্থাৎ তুমি এখান থেকে এক্স এর মান যখন বৃদ্ধি করবে তখন এখানে ফাংশনাল মান কিন্তু কমতেছে, এটা কিন্তু কমবে। অর্থাৎ এই বিন্দুতে ফাংশনাল মান সর্বোচ্চ, কারণ আশেপাশের নিকটস্থ সকল বিন্দু থেকে এই বিন্দুতে ফাংশনাল মান সর্বোচ্চ, সেজন্য এই বিন্দুতে কোনো একটা ফাংশনের সর্বোচ্চ মান বিদ্যমান। আবার এই বিন্দু দেখো, এই বিন্দুটার ক্ষেত্রে ফাংশনাল মান সর্বনিম্ন, কারণ আশেপাশে যত বিন্দু আছে, যত ফাংশনাল ভ্যালু আছে, সবগুলো ফাংশনাল ভ্যালু থেকে এই বিন্দুতে ফাংশনাল মান সর্বোচ্চ। কারণ তুমি এখানে যত এক্স মান বৃদ্ধি করবা, সামনে যাবা, তত ফাংশনাল মান তো উপর দিকে কিন্তু বৃদ্ধি পাইতেছে। অর্থাৎ এই বিন্দু থেকে যতই আগে যায় বা যত পিছিয়ে যায়, ফাংশনাল মান কিন্তু কি বাড়তেছে। অর্থাৎ এই বিন্দুতে ফাংশনাল ভ্যালু কি সর্বনিম্ন, সেজন্য এই বিন্দুকে ফাংশনের সর্বনিম্ন বা লঘিষ্ঠ মান বিদ্যমান। অর্থাৎ এই বিন্দুতে ফাংশনের গরিষ্ঠ মান বিদ্যমান, এই বিন্দুতে ফাংশনের লঘিষ্ঠ মান বিদ্যমান। আর এই বিন্দুতে গরিষ্ঠ মান বিদ্যমান, এই বিন্দু লঘিষ্ঠ, এই বিন্দু গরিষ্ঠ, এই হচ্ছে আর কি। তো আমরা যদি কোনো সবসময় যে লঘিষ্ঠ মান গরিষ্ঠ মান, সবসময় গরিষ্ঠ মানটা লঘিষ্ঠ মান থেকে বড় চিন্তা করি, সবসময় কিন্তু কথাটা ঠিক না। যেমন এই বিন্দুর ক্ষেত্রে, এই ফাংশনটার ক্ষেত্রে আমরা এই বিন্দু তার গরিষ্ঠ মান বিদ্যমান, আবার এই বিন্দু কিন্তু তার লঘিষ্ঠ মান বিদ্যমান, তাহলে এখানে গরিষ্ঠ মান অপেক্ষা লঘিষ্ঠ মান এখানে বেশি না। তাহলে আমরা সবসময় কি লঘিষ্ঠ মান থেকে গরিষ্ঠ মান বড় বলতে পারবো না। আমাদের দেখতে হবে কোনো একটা রিজন বা কোনো একটা অঞ্চলের ভিতরে যে বিন্দুতে ফাংশনাল ভ্যালু সর্বোচ্চ, সেই বিন্দুকে তার গরিষ্ঠ মান বলতে পারবো, গরিষ্ঠ বিন্দু বলতে পারবো। আর কোনো একটা রিজন বা কোনো একটা অঞ্চলে যে বিন্দুতে ফাংশনাল ভ্যালু সর্বনিম্ন, সেই বিন্দু থেকে আমরা লঘিষ্ঠ বিন্দু বলতে পারবো। তো আসলে তোমরা গরিষ্ঠ লঘিষ্ঠ জিনিসটা কি কিছুটা বুঝছো? আমরা যখন সপ্তম অধ্যায় ম্যাক্সিমাম মিনিমাম ভ্যালু অধ্যায়টা নিয়ে আলোচনা করবো, তখন গরিষ্ঠ মান লঘিষ্ঠ মান নিয়ে বিস্তারিত আলোচনা করবো। তো আমাদের এতটুকু আজকে লঘিষ্ঠ গরিষ্ঠ সম্পর্কে এতটুকু বুঝলেই হবে। তো এখন আমরা রোলের উপপাদ্যটা দেখবো। তো রোলের উপপাদ্যটা বলছে, রোলের উপপাদ্যের বর্ণনাটা হচ্ছে, যদি y = f(x) একটা ফাংশন যদি এক নাম্বার তিনটে শর্ত মেনটেন করবে, অর্থাৎ এক নাম্বার যদি এই ফাংশনটা অর্থাৎ y = f(x) একটা ফাংশন যদি a b বদ্ধ ব্যবধির ভিতরে যদি অবিচ্ছিন্ন হয়, এবং y = f(x) ফাংশনটা যদি a b খোলা ব্যবধিতে অন্তরীকরণযোগ্য হয়, এবং যদি a আর b বিন্দুতে দুইটা বিন্দুতে যদি ফাংশনাল ভ্যালুটা সমান হয়, তখন a এবং b এর মধ্যবর্তী x এর এমন একটা মান বিদ্যমান থাকবে, যে মানটাকে c বলা হয়েছে, এমন একটা মান c বিদ্যমান থাকবে যেন ওই বিন্দুটাকে অন্তরীকরণ করলে কত হয়? 0 হয়। তো এটা আমাদেরকে, এটা হলো রোলের উপপাদ্যের বর্ণনা। তো আমরা চিত্রের মাধ্যমে এই তিনটে জিনিস একটু দেখি কিভাবে জিনিসটা আসলে কিভাবে বলা হয়েছে। তো এটা x অক্ষ, এটা y অক্ষ। তো ধরো আমি চিন্তা করলাম এটা হলো একটা ফাংশন, ধরে নিলাম y = f(x), এটা একটা ফাংশন। তো ধরে নিলাম এখানে এই বিন্দুতে এটা হলো x = এই বিন্দুটা হলো x = a, আর এখানে এই বিন্দুটা হলো এটা x = b বিন্দু, আর এখান থেকে এটা বিন্দু, এখানে বিন্দু থাকলে এটা হচ্ছে x = a আর এটা হচ্ছে x = b, আর যে লম্বটা সেটা হচ্ছে f(a), ফাংশনাল ভ্যালু f(a) এটা, আর এটা হলো ফাংশনাল ভ্যালু f(b) টা। তো রোলের উপপাদ্যটা বলছে, যদি a b বদ্ধ ব্যবধির ভিতরে f ব্যবধিতে ফাংশনটা অবিচ্ছিন্ন হয়। অবিচ্ছিন্ন মানে কি? অর্থাৎ এটা তো y = f(x) ফাংশন, এই ফাংশনটা a ব্যবধি থেকে a ব্যবধির ভিতরে না, অর্থাৎ এটা হচ্ছে a, এটা f(a) আর কি, এটা হচ্ছে f(a) আর এটা f(b), অর্থাৎ a এবং b ব্যবধির ভিতরে, এই দুটো ব্যবধির ভিতরে ফাংশনটা কি কোনো জায়গায় কি বিচ্ছিন্ন আছে? মানে কোনো জায়গায় খালি আছে, ভাঙ্গা আছে? ভাঙ্গা নাই। তাহলে বোঝা গেল যে এই ব্যবধির ভিতরে ফাংশনটা কি অবিচ্ছিন্ন, অর্থাৎ a এবং b ব্যবধির ভিতরে এই ফাংশনটা কি অবিচ্ছিন্ন আছে, অর্থাৎ এটা বিচ্ছিন্ন না।
তাহলে এটা তো একটা জিনিস দেখলাম, এটা বদ্ধ ব্যবধি, অর্থাৎ এ সহ বি সহ এ এবং বি এই দুটো বিন্দুর মধ্যবর্তী সকল বিন্দুতে ফাংশনটা কি অবিচ্ছিন্ন, এটা হলো গেল। দ্বিতীয় বলছে এ বি খোলা ব্যবধিতে অন্তরীকরণযোগ্য, অর্থাৎ এ বি এই দুটো ব্যবধির মধ্যবর্তী সকল বিন্দুতে ফাংশনটা অন্তরীকরণযোগ্য। অন্তরীকরণযোগ্য মানে কি, কোন একটা নির্দিষ্ট বিন্দুতে অঙ্কিত স্পর্শকের ঢাল, যেমন আমি এখানে এই ফাংশনে এ থেকে বি এতটুকুর ভিতরে সকল বিন্দুতে কিন্তু স্পর্শ অঙ্কন করতে পারবো, যে কোনো একটা নির্দিষ্ট বিন্দুতে। ধরে নিলাম আমি এখানে একটা পয়েন্ট চিন্তা করলাম, এখানে একটা স্পর্শ অঙ্কন করলাম, এখানে একটা স্পর্শ অঙ্কন করলাম, অর্থাৎ স্পর্শক অঙ্কন করা যাবে, মানে স্পর্শকের ঢাল নির্ণয় করা যাবে। অর্থাৎ এই সকল বিন্দুতে কি ফাংশন এ এবং বি এদের ব্যবধির ভিতরে মধ্যবর্তী সকল বিন্দুতে কি ফাংশনটা অন্তরীকরণযোগ্য হবে, অর্থাৎ সকল বিন্দুতে কি ফাংশনটা স্পর্শকের ঢাল অঙ্কন করা যাবে। কারণ অন্তরীকরণ মানে হলো কোনো একটা নির্দিষ্ট বিন্দুতে স্পর্শকের ঢাল নির্ণয়। তাহলে এটাও গেল যে এ বি ব্যবধিতে ফাংশনটা আসলে কি অন্তরীকরণযোগ্য হবে, এবং এফ অফ এ এবং এফ অফ বি দুইটা ভ্যালুতে সমান হয়। অর্থাৎ এক্স ইকুয়াল টু যদি এ বিন্দুটা, এটা যদি এক্স ইকুয়াল টু বিন্দু হয়, এটা যদি এক্স ইকুয়াল টু বি বিন্দু হয়, অর্থাৎ এই দুইটা বিন্দুতে ফাংশনাল ভ্যালু এফ অফ এ আর এফ অফ বি নোট আসলে উচ্চতার সমান না। আচ্ছা, আমরা বলতেছিলাম যে অবিচ্ছিন্ন অর্থাৎ রোলের কতটা জ্যামিতিক ব্যাখ্যা আর কি, মানে চিত্রের মাধ্যমে কিভাবে বুঝবো। তো অর্থাৎ বলছিলাম যে প্রথম শর্ত এ বি ব্যবধিতে ফাংশনটা কি অবিচ্ছিন্ন হয়েছে, এটা বেবি খোলা ব্যবধিতে অন্তরীকরণযোগ্য হয়েছে। তৃতীয়ত বলছিলাম আমাদেরকে ফাংশনাল ভ্যালু দিলে কি সমান হতে হবে। তো এক্স সমান যদি এটা বিন্দু হয়, এটা যদি বি বিন্দু হয়, তাহলে এই দুইটা বিন্দুতে ফাংশনাল ভ্যালু এটা এফ অফ এ না, এটা এফ অফ বি না, ফাংশনাল ভ্যালু দুইটা না, তাহলে দুইটা ভিতরে কি যাতে উচ্চতাটা সমান না, সমান না, সমান, অর্থাৎ এফ অফ এ আর এফ অফ বি দুটোটা কি আসলে সমান। যদি তিনটে শর্ত ফিল আপ করে, তখন বলছে আমাদেরকে এ এবং বি এই দুইটা বিন্দুর মধ্যবর্তী, অর্থাৎ এক্স ইকুয়াল টু এ এবং বি এই দুইটার মধ্যবর্তী, তাহলে এটা একটা বিন্দু, এই মধ্যবর্তী এটা একটা বিন্দু, এই মধ্যবর্তী একটা বিন্দুতে এক্স এর এমন একটা মান সি বিদ্যমান থাকবে, ধরলাম এখানে এক্স এর মানটা হলো কি সি, এখানে মানটা কিন্তু সি বিদ্যমান থাকবে, জানো এই বিন্দুতে ফাংশনটার অন্তরীকরণ কত 0 হয়। অর্থাৎ এই বিন্দু আমি যদি ফাংশনাল ভ্যালুটা অন্তরীকরণ এটা অঙ্কন করি, এটা অর্থাৎ এখানে এই বিন্দুটা কি স্পর্শকের ঢাল কত, সেটা 0 হবে। তো এটা হলো রোলের পদ্ধতি আমাদের ব্যাখ্যাটা অর্থাৎ বর্ণনাটা। যদি এবি বদ্ধ ব্যবধিতে ফাংশনটা অবিচ্ছিন্ন হয়, এবি ব্যবধিতে ফাংশনটা অন্তরীকরণযোগ্য হয়, এবং দুইটা বিন্দুতে যদি ফাংশনাল ভ্যালুটা অর্থাৎ এ এবং বি বিন্দুতে যদি ফাংশনাল ভ্যালুটা সমান হয়, তখন বলছে এ এবং বি এর মধ্যবর্তী এক্স এর এমন একটা মান সি বিদ্যমান থাকবে, তাতে সি বিন্দুতে ফাংশনটার কি অন্তরীকরণ কত হবে, 0 হবে। এটা হলো রোলের পদ্ধতি বর্ণনা। এখন আমরা এটার প্রমাণটা দেখব, প্রমাণটা কি রকম। তো প্রমাণটা দেখব। তো প্রমাণটা হলো, তো যেহেতু এই ফাংশনটা, যেহেতু y f of x এই ফাংশনটা ab বদ্ধ ব্যবধিতে অবিচ্ছিন্ন, ab বদ্ধ ব্যবধিতে অবিচ্ছিন্ন, এবং ab খোলা ব্যবধিতে অন্তরীকরণযোগ্য, সুতরাং তাহলে বলতে পারবো যে f of x ফাংশনটা ব্যবধিতে অবিচ্ছিন্ন। সুতরাং এই দুইটা ব্যবধির ভিতরে অর্থাৎ a এবং b এই দুইটা ব্যবধির ভিতরে ফাংশনটা তাহলে কি, ফাংশনটার ভিতরে লঘিষ্ঠ এবং গরিষ্ঠ মান বিদ্যমান আছে, ব্যবধিত অবিচ্ছিন্ন। তাহলে a এবং b ব্যবধির ভিতরে বা ব্যবধিতে f of x ফাংশনের গরিষ্ঠ মান ও লঘিষ্ঠ মান বিদ্যমান, গরিষ্ঠ মান ও লঘিষ্ঠ মান বিদ্যমান। কেন বিদ্যমান, আমি যদি চিত্রটা একটু ভালো করে আঁকি তাহলে বুঝবা। x অক্ষ, এটা y অক্ষ, এটা মূল বিন্দু 0। ধর ফাংশনটা এরকম আর কি, অর্থাৎ এটা হলো a, x equal to a, ধরে নিলাম এটা হলো x equal to b। তো বলছে যদি যেহেতু y equal to f of x এই ফাংশনটা ab বদ্ধ ব্যবধিতে অবিচ্ছিন্ন, অর্থাৎ এই দুইটা ব্যবধির ভিতরে এটা কি অবিচ্ছিন্ন ফাংশনটা, এবং ab এই ব্যবধির ভিতরে ফাংশনটা যেহেতু এটা অবিচ্ছিন্ন, সেজন্য ab ব্যবধির ভিতরে ফাংশনটার গরিষ্ঠ এবং লঘিষ্ঠ মান বিদ্যমান। অর্থাৎ a বিন্দুতে ফাংশন গরিষ্ঠ মান বিদ্যমান, আমরা দেখলাম a বিন্দুতে লঘিষ্ঠ মান বিদ্যমান, a বিন্দুতে গরিষ্ঠ মান বিদ্যমান, অর্থাৎ y equal to f of x এই ফাংশনটা ab এই দুটো ব্যবধির মধ্যবর্তী কি গরিষ্ঠ মান লঘিষ্ঠ মান কি বিদ্যমান, এভাবে এখানে লিখছি। y equal to f of x ফাংশনটা ab ব্যবধিতে যেহেতু অবিচ্ছিন্ন, সুতরাং ab ব্যবধিতে
এফ অফ এক্স ফাংশনটা কি গরিষ্ঠ এবং লঘিষ্ঠ মান বিদ্যমান। আচ্ছা, যেহেতু গরিষ্ঠ এবং লঘিষ্ঠ মান বিদ্যমান, তাহলে আমরা ধরে নিব যে এফ অফ এক্স ফাংশনটার একটা লঘিষ্ঠ মান আছে এবং একটা গরিষ্ঠ মান আছে। তো ধরি এফ অফ এক্স ফাংশনটির লঘিষ্ঠ মান আমরা ধরে নিলাম ছোট হাতের m, অর্থাৎ যেহেতু এটা এতটুকু ব্যবধির ভিতরে এটা লঘিষ্ঠ মান গরিষ্ঠ মান বিদ্যমান আছে, সুতরাং ধরে নিলাম আমরা এই y = f of x ফাংশনটার কি লঘিষ্ঠ মান আছে ছোট হাতের m এবং f of x ফাংশনটির গরিষ্ঠ মান ধরে নিয়েছি আমরা বড় হাতের m। অর্থাৎ আমরা এখানে দুইটা, একটা লঘিষ্ঠ মান একটা গরিষ্ঠ মান কি ধরছি। তো এখানে এই ফাংশনটা এমন একটা আকারে এমন ভাবে ফাংশনটা আছে, অর্থাৎ এই ফাংশনটার ভিতরে গরিষ্ঠ বিন্দু লঘিষ্ঠ বিন্দু সমান হতেও পারে আবার নাও হতে পারে। অর্থাৎ এই ব্যবধির ভিতরে ফাংশনাল ভ্যালুটাতে এই ফাংশনটার ভিতরে গরিষ্ঠ মান লঘিষ্ঠ মান তো আছে জানি, ঠিক আছে, এই বিন্দুগুলো অনেক সময় হয়তো এই গরিষ্ঠ লঘিষ্ঠ মান বিন্দুগুলো কি সমান হতে পারে বা সমান নাও হতে পারে। অর্থাৎ আমি যদি যদি সুন্দরভাবে দিই তাহলে বোঝা যায় সমান হতেও পারে অনেক সময়। এই দেখো এখানে দেখো গরিষ্ঠ মান বিদ্যমান না, তাহলে এমন হতে পারে যে এই বিন্দুতে অর্থাৎ এই ব্যবধির ভিতরে ফাংশনটা কি গরিষ্ঠ লঘিষ্ঠ মান সমান হতে পারে নাও হতে পারে। অর্থাৎ এখানে ছোট হাতের m লঘিষ্ঠ মান আর বড় হাতের m গরিষ্ঠ মানটা সমান হতে পারে আবার সমান নাও হতে পারে। অর্থাৎ গরিষ্ঠ মান লঘিষ্ঠ মান কি নট ইকুয়াল টু m, অর্থাৎ এখানে লঘিষ্ঠ মান গরিষ্ঠ মান সমান হতেও পারে আবার কি নাও হতে পারে। তো যদি এটা হয় তাহলে এখানে আমরা প্রথম ক্ষেত্রে কি পাই দেখো, আমি বর্ণনাটা বুঝতেছি। লঘিষ্ঠ মান গরিষ্ঠ মান কি বিদ্যমান প্রথম ক্ষেত্র, মানে প্রথম ভাগে কি করব আমরা প্রমাণে প্রথম ক্ষেত্রে। প্রথম ক্ষেত্রে ধরে নিব আমরা এই লঘিষ্ঠ এবং গরিষ্ঠ মান দুটোটা কি আসলে সমান। এটা প্রথম ক্ষেত্রে আমরা কাজ করব, প্রথম ধাপে নিয়ে কাজ করব। দ্বিতীয় ধাপে লঘিষ্ঠ গরিষ্ঠ মান সমান নয় সেটা নিয়ে কাজ করব। তো প্রথমে ধরে নিলাম আমরা যে লঘিষ্ঠ মান আর গরিষ্ঠ মান দুটো কি সমান। যদি কোনো বিন্দুতে লঘিষ্ঠ আর গরিষ্ঠ মান যদি সমান হয়ে যায় তখন জিনিসটা আসলে কি রকম হয় দেখো, তখন জিনিসটা আসলে এরকম হয়ে গেছে না যে এই ফাংশনটার ক্ষেত্রে লঘিষ্ঠ বিন্দু আর গরিষ্ঠ বিন্দু সমান হয়ে গেছে। ধরো এরকম একটা আর কি প্রসেস, ধরো এখানে গরিষ্ঠ মান লঘিষ্ঠ মান সমান হয়ে গেছে, তাহলে এই ফাংশনটার ভিতরে লঘিষ্ঠ গরিষ্ঠ মান যদি সমান হয়ে যায় ফাংশনটা একটু এরকম ফাংশন হয়ে যাবে না, ফাংশন ভ্যালুটা এরকম হয়ে যাবে না, আর এটা তার উঁচু নিচু খাতা কাটতে ফাংশনটা থাকবে না আর যদি গরিষ্ঠ লঘিষ্ঠ মান সমান হয়ে যায়। অর্থাৎ এখান থেকে তো আর এভাবে সর্বোচ্চ সর্বনিম্ন থাকবে না, অর্থাৎ লঘিষ্ঠ গরিষ্ঠ বিন্দু দুটোটা কি সমান হয়ে যাবে, তখন আমি এরকম একটা স্ট্রেট লাইন পাবো। অর্থাৎ এটা একটা ফাংশনাল ভ্যালু পাবো আর কি, ফাংশনটা y বলে হবে যেটা এরকম হয়ে যাবে ফাংশনটা যদি লঘিষ্ঠ মান গরিষ্ঠ লঘিষ্ঠ সমান হয়ে যায় তখন এরকম হয়ে যাবে। তো এখান থেকে আমি যখন x এর মান যতই সামনের দিকে বাড়াবো ততই ফাংশনাল ভ্যালু বাড়বে না, ফাংশনাল ভ্যালু নিশ্চয়ই ঠিক থাকবে, স্ট্যান্ড মানে x এর মান বৃদ্ধি করে উঠে গেছে কিন্তু এই ফাংশনাল মান তো স্থির থাকবে, ফাংশনাল মান ভ্যালু কিন্তু বাড়বে না। অর্থাৎ দেখা গেল কি x এর মান যতই সামনের দিকে অগ্রসর হয় এখানে ফাংশনাল ভ্যালু কিন্তু ফিক্সড ঠিক থাকবে না, অর্থাৎ এটা একটা ধ্রুব ফাংশন হয়ে যায়। তাহলে যখন লঘিষ্ঠ মান গরিষ্ঠ মান সমান হয়ে যায় তখন ফাংশনটা একটা ধ্রুব ফাংশন হয়ে যায়। তো তখন এই f of x সমান ফাংশনটা কি হয়, ফাংশনটা একটা ধ্রুব রাশি হয়ে যায়, মানে একটা ধ্রুব ফাংশন হয়ে যায় আর কি ওটা। তখন যেহেতু গরিষ্ঠ লঘিষ্ঠ মানটা কি সমান এবং আমরা জানি কোনো ধ্রুবককে যখন আমরা একরন্তরীকরণ করব তখন সেটা কত আসে, এটাকে একরন্তরীকরণ করতে তাহলে ধ্রুবককে অন্তরীকরণ করলে কত আসে, 0 আসে না, অবশ্যই আসে। তো তাহলে এই দুইটা মধ্যবর্তী আমি একটা বিন্দু যদি c চিন্তা করি x এর মান, তখন ওই x এর বিন্দুটাকে যখন আমি পাচ্ছি ফাংশনাল মানটা 0, অবশ্য ওই বিন্দু দেখুন একটা x এর উপর একটা বিন্দু যদি বসাই c সেটা অন্তরীকরণ করলে তাও তো কত আসবে, 0 আসবে। আসলে তোমরা বুঝছো যদি লঘিষ্ঠ গরিষ্ঠ মান সমান হয়ে যায় তখন ফাংশনটা একটা ধ্রুব ফাংশন হয়ে যায়, আর ধ্রুব ফাংশন যখন হয়ে যায় তখন ধ্রুবক অন্তরীকরণ করলে আমরা জানি কত আসে, 0 আসে। তো ওই ফাংশনটা থেকে আমরা অন্য কোনো সংখ্যা যদি বসা অন্তরীকরণ করি তাও কত আসবে, আসলে 0 আসবে। এটা হলো আমাদের প্রথম স্টেপ, প্রথম ধাপ। এরপরে আমরা আমাদের দ্বিতীয় স্টেপ নিয়ে কাজ করব, দ্বিতীয় ধাপে, কারণ এখানে লঘিষ্ঠ গরিষ্ঠ মান সমান হতেও পারে নাও হতে পারে। আমরা প্রথম ধরে নিলাম লঘিষ্ঠ গরিষ্ঠ মান দুটোটা কি আসলে সমান, সেটা ধরে আমরা এখানে প্রথম ক্ষেত্রে কাজ করলাম। এখন আমরা দ্বিতীয় ক্ষেত্রে কাজ করব, গরিষ্ঠ লঘিষ্ঠ মান কি সমান না, দ্বিতীয় ক্ষেত্র। আমরা ধরে নিলাম এখন এই লঘিষ্ঠ মানটা আর গরিষ্ঠ মান কি সমান না, যেহেতু লঘিষ্ঠ মান গরিষ্ঠ মান সমান না সুতরাং তাহলে এখান থেকে বোঝা যায় যে y = f of x ফাংশনটা হয় গরিষ্ঠ মান থাকতে পারে অথবা লঘিষ্ঠ মান থাকতে পারে, যেহেতু সমান না তাহলে একটা না একটা মান হলেও তো কি থাকতে পারে। আমরা যাচাই করবো আগে যে লঘিষ্ঠ মান থাকা অবস্থা ফাংশনটা কি এরকম হয় আর গরিষ্ঠ মান থাকা অবস্থা ফাংশনটা আসলে কি রকম আকারে যায় সেটা। তো প্রথমে ধরে নিব আমরা ফাংশনটা কি
লঘিষ্ঠ মান আছে। যেহেতু দুটো সমান না, যেহেতু লঘিষ্ঠ মান আর গরিষ্ঠ মানটা সমান না, সুতরাং এখান থেকে আমরা ধরে নিব যে এ ও বি এর মধ্যে এক্স এর এমন একটি মান সি আছে যেন ওই বিন্দুতে কি পাই আমরা, অর্থাৎ ওই বিন্দুতে ফাংশনাল ভ্যালু এফ অফ সি সমান কত, লঘিষ্ঠ মান হয়। অর্থাৎ ধরে নিলাম এ বি এ ব্যবধির ভিতরে, এই দুটো ব্যবধির ভিতরে এক্স এর এমন একটা মান সি আছে যে বিন্দুতে এই ফাংশনটা কি আছে, সর্বনিম্ন মান আছে, মানে লঘিষ্ঠ মান আছে, এটা আমরা এখন এখানে ধরে নিলাম। অর্থাৎ এটা দ্বারা এটা বোঝায়, অর্থাৎ এটা বোঝায় যে x ইকুয়াল টু সি বিন্দুতে ফাংশনটার f অফ x এর লঘিষ্ঠ মান বিদ্যমান। কারণ ধরে নিতে আমরা প্রথমে এই f of y ইকুয়াল টু f এর ফাংশনটার কি বিদ্যমান, লঘিষ্ঠ মান বিদ্যমান, কারণ লঘিষ্ঠ মান থাকতে পারে বা গরিষ্ঠ মান থাকতে পারে, সেজন্য ধরে নিলাম আমরা এখানে লঘিষ্ঠ মান বিদ্যমান। তো আমরা এখানে একটা চিত্র অঙ্কন করি এই প্রমাণের ক্ষেত্রে, এটা তো বোঝানো হয়ে গেছে আমাদের। প্রমাণের ক্ষেত্রে আমরা একটা চিত্র অঙ্কন করি, এটা আমাদের বুঝতে আমাদের সহজ হবে। তো ধরে নিলাম আমরা যে এটাকে সমান্তরাল তুলনা করতেছি আর কি, এটা x অক্ষ এটা y অক্ষ। ফাংশন তো এরকম আকার আছে, এরকম একটা ফাংশন আছে এখানে, এরকম আকার আছে আর কি। তো ধরে নিলাম এটা হলো তোমার যে x ইকুয়াল টু, এটা হলো তোমার a ব্যবধি, এটা x ইকুয়াল টু a, আর এটা ধরে নিলাম আমরা x ইকুয়াল টু কি b, এবং এই বিন্দুটা ধরে নিলাম x ইকুয়াল টু c। তো আমি যদি c থেকে সামনে একটু অগ্রসর হই, তখন ধরি h যদি ক্ষুদ্র একটু পরিবর্তন করি, অর্থাৎ c প্লাস h পরিমাণ যদি অগ্রসর হই, তাহলে এরকম পাবো। আর বাম দিকে যদি একটু অগ্রসর হয়, c মাইনাস h পরিমাণ, বাম দিকে যখন অগ্রসর হবো c প্লাস h পরিমাণ অগ্রসর হবো, অর্থাৎ এই c বিন্দু থেকে ডান দিকে যদি একটু যাই, তখন c প্লাস h ধরলাম আমরা, ডান দিকে c প্লাস h পর্যন্ত, অর্থাৎ h টুকু দূরত্ব অতিক্রম করছি, বাম দিক থেকেও ঠিক একরকম ভাবে h পর্যন্ত দূরত্ব অতিক্রম করছি এখানে। আচ্ছা, তো এটা তো অতিক্রম করি, তাহলে দেখো এই বিন্দুতে একটা ফাংশনাল ভ্যালু আছে না, এই বিন্দুতে ফাংশনাল ভ্যালুটা দেখো, এই বিন্দু ফাংশনাল ভ্যালু যা আছে, আমি x এর মান যখন এদিকে আসলে সামনের দিকে অগ্রসর হবো, তখন ফাংশনাল ভ্যালুটা কাছে বাড়বে না, এদিকে উপর দিকে যাবে, মানে ফাংশনাল ভ্যালুটা বাড়বে না। আর এখান থেকে যখন আমি x এর ঋণাত্মক মান গ্রহণ করে উপর দিকে যাবো, তখনই কি ফাংশনাল ভ্যালুটা কি বাড়বে না। তাহলে এই বিন্দুতে ফাংশনটা কি লঘিষ্ঠ মান বিদ্যমান, আর এই বিন্দুতে ফাংশনাল মান সর্বনিম্ন আশেপাশে সকল বিন্দু অপেক্ষায়। তো এখান থেকে আমি লিখতে পারি না, তাহলে করো। তো এটা লিখতে পারি লিমিট অফ x টেন্ডস টু 0 প্লাস h টেন্ডস টু 0 প্লাস, অর্থাৎ h এর মান যদি 0 থেকে কিছুটা সামান্য পরিমাণ কি যায়, তখন এদিকে ফাংশনাল ভ্যালুগুলো, অর্থাৎ ফাংশন c প্লাস h এর ভ্যালুটা অবশ্যই বড় হবে, এদিকে ফাংশন c প্লাস h এর ভ্যালুটা কি একটু বড় হবে, আর এই বিন্দুতে ফাংশন f অফ c মানটা কি কম থাকবে। অর্থাৎ লিমিট h টেন্ডস টু 0 প্লাস মানে 0 থেকে যদি h এর মানটা একটু বৃদ্ধি করি, তখন f অফ c প্লাস h এর মানটা অবশ্যই f অফ c থেকে কি বড় হবে বা সমান হতে পারে, সমস্যা নাই, অর্থাৎ বড় হবে আর কি। এটা হলো f অফ c বিন্দু, আর এটা হলো এদিকে এই বিন্দুগুলো এখানে সামনে দিকে অগ্রসর হই, সামনে দিকে যদি অগ্রসর হই, তখন ফাংশন f অফ c প্লাস h পরিমাণ বৃদ্ধি পাচ্ছি না, এখান থেকে c প্লাস h পরিমাণ বৃদ্ধি মানে যাচ্ছি আর কি। তাহলে এই বিন্দুতে সামনে যত সকল বিন্দুতে কি ফাংশনাল f অফ c প্লাস h এর মানটা অবশ্যই f অফ c থেকে বড় হবে বা সমান হতে পারে, সমস্যা নেই। এবং এটা তো আমরা ডানে গেছি, বামে গেলে কি হতো, ডানে তো আমরা কাজটা করছি, এবং যদি আমরা বামে যাই লিমিট অফ h টেন্ডস টু 0 মাইনাস, অর্থাৎ 0 থেকে ক্ষুদ্র মান গ্রহণ করে যদি বামে আসি এই বিন্দুটা থেকে, তখন তাও তো বামে আসলেও তো আসলে এই ফাংশন c প্লাস h এর মানটা এদিকে আসলে তাও কি বড় হবে, এদিকে এই বিন্দুটা থেকে বেশি হবে, অর্থাৎ এখানেও f অফ c প্লাস h এর মানটা f অফ c থেকে কি বড় হবে। অর্থাৎ এই বিন্দু থেকে আমি যত সামনের দিকে যাই, 0 থেকে ক্ষুদ্র মান বৃদ্ধি করে সামনে যাই, তাহলে তাও f অফ c থেকে বড় হবে, আর এদিক থেকে আমি 0 থেকে ঋণাত্মক মান গ্রহণ করে ক্ষুদ্র মান দ্বারা যদি এদিকে অগ্রসর হই, তাও ফাংশনাল ভ্যালুটা কি আসলে f অফ c প্লাস h মানটা f অফ c থেকে বড় হবে। এখন আমরা এই মানটা এখানে ডান দিকে বাম দিকে ফাটাই দিয়ে ট্রান্সফার করে ফেলি, লিমিট অফ h টেন্ডস টু 0 প্লাস f অফ c প্লাস h, এই f অফ c এর মান দিকে নিয়ে আসছি, এটা f অফ c গ্রেটার ইকুয়াল টু 0, এর ক্ষেত্রে একভাবে করতে পারবো লিমিট অফ
h tends to 0 minus f of c plus h minus f of c এটা greater equal to 0। আসলে এটা তোমরা এখানে তো বুঝছো, মানে উপরে করতেছি। দেখো এই লিমিট h টেন্ড টু 0 প্লাস মানে কি 0 থেকে কিছুটা বৃহত্তর বড় মান দ্বারা। তো আমি যদি এখান থেকে এটা লিখতে পারি যে লিমিট অফ h টেন্ডস টু 0 প্লাস, অর্থাৎ h এর মান যদি 0 থেকে কিছু একটা বড় মান মানে ধনাত্মক মান যদি এখানে বসাই f of c plus h ডিভাইড বাই f of c। দেখো এটা তো তার f of c plus h minus f of c এই বিন্দুটা। তো এটাকে আমি যদি 0 প্লাস মানে কি h এর মানটা 0 থেকে কিছুটা বড় মানে ধনাত্মক মান, ধনাত্মক মান ধরলাম h হলো ধনাত্মক মান, ওটা 0 থেকে বড় একটা মান দ্বারা যদি ভাগ করি তাহলে f of c প্লাস তো অবশ্যই বড়, f of c তো অবশ্যই ছোট, বড় মান থেকে ছোট মান বিয়োগ দিলে মানটা অবশ্যই ধনাত্মক, তাও ভাগ করতে ধনাত্মক মান দ্বারা। ধনাত্মক মানকে যখন ধনাত্মক মান দ্বারা ভাগ করব তখন অবশ্যই ফাংশনাল সবটা মান আসলে অবশ্যই কি ধনাত্মক, 0 থেকে বড়, সেজন্য এটা হবে কি গ্রেটার ইকুয়াল টু কত 0। আসলে এই পয়েন্টটা তোমরা এখানে বুঝছো, এটা হচ্ছে মূল বোঝার জিনিস এখানে। এবং ফর এটার জন্য লিমিট অফ h টেন্ডস টু 0 মাইনাস মানে 0 থেকে ছোট মানের জন্য, তো এই জিনিসটা তো ছিল হবে f of c plus h minus f of c। তো f of c plus h minus f of c এই মানটা অবশ্যই ধনাত্মক, উপরের মানটা আর কি, কেন কারণ c plus h মানটা অবশ্যই বড়, f of c অবশ্যই ছোট, বড় মান থেকে ছোট মান বিয়োগ দিলে উপরের মানটা অবশ্যই ধনাত্মক। এই ধনাত্মক মানকে আমি যদি h যেহেতু 0 মাইনাস 0 থেকে ছোট একটা মান মানে ঋণাত্মক মান ধরলাম, সেটা হলো h, ঋণাত্মক মান দ্বারা একটা যদি ভাগ করি উপরেটা ধনাত্মক নিচেরটা ঋণাত্মক, ধনাত্মক মানকে ঋণাত্মক মান দ্বারা কোন ভাগ করলে ভগ্নাংশের ক্ষেত্রে তখন মানে এই শর্ট টার্ম কি চলে আসে ঋণাত্মক চলে আসে না, এটা অবশ্যই কি লেস ইকুয়াল টু 0 হবে, অর্থাৎ এখানে চিহ্নটা লেস ইকুয়াল টু 0 হয়ে যাবে যখন কোন ঋণাত্মক মান দ্বারা কোন ভগ্নাংশটাকে কি ভাগ করব। আসলে এটা তোমরা এখানে এটা বুঝেছো। তো এখন এটা মূলত কি দেখো তো এই জিনিসটা, এটা মূলত আমাদের ডান অন্তরজ না, লিমিট অফ h টেন্ডস টু 0 প্লাস f of c plus h minus f of c divided by h, এটা আমাদের ডান অন্তরজ, অর্থাৎ r f প্রাইম অফ কত r f প্রাইম অফ c, এটা গ্রেটার ইকুয়াল টু 0। এবং এই জিনিসটা বলতো কি এটা হলো বাম অন্তরজ, l f প্রাইম অফ কত c লেস ইকুয়াল টু কত 0। আসলে তোমরা এখানে এই জিনিসটা এখানে এতটুকু বুঝেছো। তো এখান থেকে যেহেতু ডান অন্তরজটা 0 বা 0 থেকে 0 সমান, 0 থেকে বড় বা 0 সমান, বাম অন্তরজটাও 0 থেকে ছোট বা 0 সমান, তাহলে দুটোটা জিনিস যদি সমান হতে হয়, ডান অন্তরজ বাম অন্তরজ সমান হতে হয়, তখন কি হবে, তখন কি লাগবে এখানে একটা শর্ত মতো জিনিসটা জানতে পারবো। যেহেতু এখানে আমরা প্রথম যেটা দেখালাম f প্রাইম অফ c মান কত 0, অর্থাৎ c এর মধ্যে ফাংশন অন্তরীকরণ 0, অবশ্যই তাহলে তাদের অন্তরজগুলো ডান অন্তরজ বাম অন্তরজগুলো আসলে 0 হবে, কারণ ফাংশনাল ভ্যালু 0 মানে কি ডান অন্তরজ 0 বাম অন্তরজ 0। তো এখান থেকে লিখতে পারি যেহেতু এটা বিদ্যমান, তাহলে এখান থেকে আমি যে r f প্রাইম অফ c ইকুয়াল টু l f প্রাইম অফ c এটা দুটোটা কি সমান লিখতে পারি, দুটোটা কত আসলে 0। কেন, কারণ যেহেতু c বিন্দুতে ফাংশনাল ভ্যালুটা অন্তরীকরণটা কত 0, তাহলে অবশ্যই ডান অন্তরজ বাম অন্তরজ কি আসবে আসলে এখানে 0 আসবে। যেখানে এই c টা কি c হলো a এবং b এর মধ্যবর্তী কি একটা মান, এই c টা হলো a এবং b এর মধ্যবর্তী কি একটা মান। তো আশা করি তোমরা এখানে এই পয়েন্টটা বুঝছো, এটা আমরা লঘিষ্ঠ মান ধরে এই জিনিসটা বুঝছি। তো এখন আমরা গরিষ্ঠ মান যদি হয় যেহেতু সমান না হয় লঘিষ্ঠ হতে পারে বা গরিষ্ঠ হতে পারে, তো আমরা ধরে দেখলাম যে লঘিষ্ঠ মানের জন্য আসলে ডান অন্তরজ বাম অন্তরজ 0 আসছে। এখন আমরা ধরবো কখন এই c বিন্দুতে ফাংশনটা কি গরিষ্ঠ মান বিদ্যমান, আগে লঘিষ্ঠ মান ধরে কাজ করছি। তো এখন ধরবো যে কথা আগেরটাই আবার, আচ্ছা আবার লিখি, যদি m লঘিষ্ঠ মান আর গরিষ্ঠ মান সমান না হতো, অর্থাৎ এখন ধরে নিব আমরা তবে a ও b এর মধ্যবর্তী x এর এমন একটি মান c বিদ্যমান থাকবে, যেন ওই c বিন্দুতে কি পাই f of c, অর্থাৎ c বিন্দুতে ফাংশনাল ভ্যালুটা কত হয়, কত আমি এখানে যদি গরিষ্ঠ মান পাবো আর কি, অর্থাৎ এটা দ্বারা বোঝায় অর্থাৎ x = c বিন্দুতে f of x ফাংশনের কি বিদ্যমান গরিষ্ঠ মান বিদ্যমান, ফাংশনের গরিষ্ঠ মান বিদ্যমান। আচ্ছা আগেরটাতে আমরা লঘিষ্ঠ মান নিয়ে কাজ করছি, যেহেতু সমান নাই মান লঘিষ্ঠ গরিষ্ঠ মান সমান না, হয়তো লঘিষ্ঠ হতে পারে বা গরিষ্ঠ হতে পারে, লঘিষ্ঠ দ্বারা আমরা কাজটা করলাম। এখন আমরা একইভাবে এই গরিষ্ঠ মান ধরে কি কাজটা করব। তো গরিষ্ঠ মান এটা ধরছি, তোটা কি রকম হতে পারে, এটা x
এটা y, সেটা আসলে এরকম হতে পারে আর কি, একটা চিত্র হতে পারে। এটা ধরে নিলাম এটা হলো x ইকুয়াল টু a, এটা হলো এখানে ধরে নিলাম x ইকুয়াল টু কত b, আর এখানে ধরে নিলাম এটা হলো x ইকুয়াল টু c বিন্দু, শুধু c দিই সমস্যা নেই, x এর মান এটা হলো কত c। তো এটা হলো ফাংশন ভ্যালু এটা আর কি। তো এখানে আমরা যদি ডান দিকে অগ্রসর হই তাহলে c প্লাস h পরিমাণ অগ্রসর হচ্ছে ডান দিকে, বৃদ্ধি বাম দিকে থেকে আমি যদি h পরিমাণ অগ্রসর হই c প্লাস h পরিমাণ হবে। তো এখান থেকে দেখা যাচ্ছে ফাংশন ভ্যালু তো এখানে c বিন্দু ফাংশন ভ্যালু এটা f(c) হচ্ছে এটা। তো আমি c বিন্দু থেকে যতই সামনের দিকে যাব ততই কি ফাংশন ভ্যালুটা কিন্তু কমতেছে। দেখো এই বিন্দু ফাংশন মান সর্বোচ্চ মানে এই বিন্দু গরিষ্ঠ মান বিদ্যমান, এখান থেকে যতই সামনের দিকে অগ্রসর হবে ফাংশন মান কি কমবে, এখান থেকে যখন বাম দিকে যতই আসবো x এর মান ততই কি ফাংশন মানটা কমবে। তাহলে এই বিন্দুতে ফাংশন কি গরিষ্ঠ মান বিদ্যমান, অর্থাৎ এখানে f(c) টা ডান দিকের f(c) প্লাস h এর থেকে বড়, আর এখানে f(c) টা বাম দিকের f(c) প্লাস h থেকে কি মানটা বড়। তো এখানে কিন্তু আমি কি পাবো, লিমিট অফ h টেন্ডস টু 0 প্লাস, যদি মানটা 0 থেকে কিছুটা বড় হয় তার ক্ষেত্রে f(c) প্লাস h এর মানটা এটা কি এখন বড় f(c) থেকে? অবশ্যই বড় না, কারণ এটা তো f(c) মান, এটা তো f(c), ডান দিকে যত অগ্রসর হই f(c) প্লাস h পরিমাণ যদি অগ্রসর হই ফাংশন ভ্যালু কি তত কমতেছে, অর্থাৎ c থেকে যদি একটু অগ্রসর ডান দিকে অগ্রসর হই h পরিমাণ তখন এই ফাংশন ভ্যালুটা অবশ্যই f(c) থেকে কি ছোট, কারণ এই ফাংশন ভ্যালু কম f(c), এবং বাম দিকে যদি অগ্রসর হই কাজ তো আগেরটাই কমবে টেন্ডস টু 0 মাইনাস, অর্থাৎ এই c বিন্দু যদি বাম দিকে অগ্রসর হই তাও কিন্তু f(c) প্লাস h এর মানটা কি f(c) থেকে কি কম না, কারণ এর থেকে ডানে গেলেও কি ফাংশন ভ্যালুটা কম, এর থেকে বামে আসলেও কি ফাংশন ভ্যালুটা কম। আসলে এটা তোমরা এখানে বুঝছো। তো আমরা আগের মতো এখানে আগের মতো এই f(c) টা বাম দিকে নিয়ে আসি, ডান দিকে নিয়ে আসি, বাম দিকে নিয়ে আসি, h টেন্ডস টু 0 প্লাস f(c) প্লাস h মাইনাস f(c) লেস ইকুয়াল 0, এটা কিন্তু লিখতে পারবো, এবং লিমিট অফ h টেন্ডস টু 0 মাইনাস f(c) প্লাস h লেস ইকুয়াল টু মাইনাস f(c) লেস ইকুয়াল টু কত 0। আসলে এটা তোমরা এখানে দেখো বুঝেছো। আমি উপরে করতেছি, তো আগের মতো দেখো এটা আমি এটাতে দেখো the limit of h tends to 0 plus f(c) plus h minus f(c), দেখো এখানে f(c) plus h এর মানটা অবশ্যই কিন্তু f(c) থেকে ছোট, অর্থাৎ ছোট মান থেকে যখন বড় মান বিয়োগ দিব মানটা কি চলে আসবে, ঋণাত্মক চলে আসবে। এই ঋণাত্মক কোনো মানকে আমি যদি h 0 প্লাস মানে কি h এর মান 0 থেকে কোনো বড়, অর্থাৎ কোনো একটা বড় মান দ্বারা ভাগ করি তাহলে মানটা অবশ্যই কি এই পুরো টার্মটা মান কি চলে আসে, এটা কি ধনাত্মক হবে না ঋণাত্মক হবে, এটা অবশ্যই ঋণাত্মক হবে, কারণ ছোট মান থেকে বড় মান যখন বিয়োগ করব উপরের মানটা নেগেটিভ, ভগ্নাংশের ক্ষেত্রে নিচের মানটা ধনাত্মক হবে, h যেহেতু 0 প্লাস, ঋণাত্মক মানকে যখন ধনাত্মক মান দ্বারা ভাগ করব তখন ভগ্নাংশের মানটা অটোমেটিক কি চলে আসে, ঋণাত্মক চলে আসে না, 0 বা 0 থেকে ছোট চলে আসবে আর কি। তো পরেরটার ক্ষেত্রে যদি দেখি লিমিট অফ এটার ক্ষেত্রে আর কি h টেন্ডস টু 0 মাইনাস f(c) প্লাস h মাইনাস f(c), দেখো f(c) প্লাস h তো অবশ্যই ছোট, f(c) তো বড়, শুরু থেকে দেখলাম আমরা। তো ছোট মান থেকে যখন বড় মান, ছোট মান থেকে যখন বড় মান বিয়োগ দিব উপরের মানটা অবশ্যই নেগেটিভ, এই মানটাকে আমি h টেন্ডস টু 0 মাইনাস মানে 0 থেকে ছোট মান মানে ঋণাত্মক মান দ্বারা যখন ভাগ করব তখন এই পুরো ভ্যালুটা কি চলে আসবে, f(c) প্লাস h কি বড়, এই ছোট f(c) ছোট, ছোট থেকে বড় মান বিয়োগ দিলে উপরেরটা নেগেটিভ, নিচের মানটাও ভাগ করছি নেগেটিভ দ্বারা, অর্থাৎ নেগেটিভ মান দ্বারা যখন নেগেটিভ মানকে ভাগ করব অবশ্যই মানটা কি পজিটিভ চলে আসে না, শূন্য থেকে বড় চলে আসে না, এটা কত হবে গ্রেটার ইকুয়াল টু 0 বা শূন্য শূন্য থেকে কি বড়। তো এটা কি দেখো মূলত h * 0 প্লাস মানে এটা কি ডান অন্তর রচনা আগের মতো, আর f প্রাইম কত c লেস ইকুয়াল টু 0, এবং এই জিনিসটা কি মূলত বাম অন্তর রচনা h → 0 মাইনাস এটা lf প্রাইম অফ কত c না, অবশ্যই গ্রেটার ইকুয়াল টু 0। তো এখানে বাম অন্তরজ ডান অন্তরজ 0 থেকে ছোট বা সমান, বাম অন্তরজ 0 থেকে বড় বা সমান, দুটোটা তো সমান হতে হবে, তাহলে কি করতে হবে, অবশ্যই যেহেতু আমরা ধরে নিয়েছি যেহেতু আমরা প্রথমে প্রমাণ করলাম f প্রাইম অফ c সমান কত 0, যেহেতু c বিন্দুতে ফাংশনাল অর্থাৎ c তে ফাংশনাল অন্তরীকরণ কত 0, তাহলে অবশ্যই তাদের ডান অন্তর বাম অন্তরের মান কত আসলে 0 হবে এখানে, কেন যেহেতু ফাংশনাল অন্তরীকরণ 0 তাহলে বাম অন্তর ডান অন্তর অবশ্যই 0, এখান থেকে লেখা যাবে আর f প্রাইম অফ কত c
ইকুয়াল টু এল এক্স সাইন অফ কত সি ইকুয়াল টু কত 0, যেখানে সিটা কি, সিটা হলো এ এবং বি মধ্যবর্তী থেকে একটা মান। এটা কি, এটা শুরু করতে কত রোলের, সুতরাং এটা কি রোলের উপপাদ্যের সত্যতা যাচাই হলো, রোলের উপপাদ্যের সত্যতা যাচাই হলো। এটা ছিল আমাদের নির্ণয় প্রমাণটা। এটা খুব বড় একটা প্রমাণ, আমি চেষ্টা করছি যাতে এটা তোমাদের কাছে খুব সহজভাবে এটা কি উপস্থাপন করা যায়। তো অর্থাৎ এখানে আমাদের দুইটা ফর্মেটে কাজ করছি। একটা ধরে নিয়েছি আমরা যে ওই সি বিন্দুতে ফাংশনটার লঘিষ্ঠ মান গরিষ্ঠ মান সমান। যখন ফাংশনটার ভিতরে লঘিষ্ঠ গরিষ্ঠ মান সমান হয়ে যায় তখন ফাংশনটা ধ্রুব ফাংশন হয়ে যায়। আর ধ্রুব ফাংশন যদি হয়ে যায় কোনো ধ্রুবককে যখন অন্তরীকরণ করি তখন অবশ্যই ধ্রুব হবে, সেটা থেকে একটা কাজ করছি। এরপরে টার্মটা ছিল লঘিষ্ঠ গরিষ্ঠ মান সমান হতেও পারে নাও হতে পারে। যদি লঘিষ্ঠ মান সমান না মানে কি, অবশ্যই লঘিষ্ঠ মান থাকতে পারে এই বিন্দুতে অথবা গরিষ্ঠ মান থাকতে পারে। তো লঘিষ্ঠ মান ধরে আমরা দেখলাম ডানান্তরতা অন্তরতা মান 0, আর গরিষ্ঠ মান ধরে দেখলাম আসলে ডানান্তরতা অন্তরতা মান 0। এখান থেকে বলা যায় এটাই কি নিম্ন রোলের উপর কি সত্যতা যাচাই হলো। কারণ রোল এটাই বলছে যে এ এবং বি বিন্দুতে যদি একটা ফাংশন অবিচ্ছিন্ন হয় বদ্ধ বিন্দুতে, খোলা বিন্দুতে যদি ফাংশনটা অন্তরীকরণযোগ্য হয় তাহলে এ এবং বি মধ্যবর্তী একটা পয়েন্ট সি থাকবে যাতে ও বিন্দুতে কি অন্তরীকরণ করলে কি ফাংশনের মান 0 আসবে। এটা আমরা লঘিষ্ঠ মান থেকে গরিষ্ঠ মান থেকে লঘিষ্ঠ গরিষ্ঠ মান আছে বা নাই এটা থেকে এটা প্রমাণ করলাম। আশা করি আজকে তোমরা খুব গুরুত্বপূর্ণ রোলের উপপাদ্যের থিওরামটা বুঝছো। তোমরা আমাদের পরের লেকচার থেকে রোলের উপপাদ্যের একটা জ্যামিতিক ব্যাখ্যা আছে সেটা এবং গড় মান মধ্যমান উপপাদ্য আছে সেগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করবো। আজকে পর্যন্তই, সবাই ভালো থাকো, আসসালামু আলাইকুম।